চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে চিন্ময় অনুসারীদের তাণ্ডব, আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা, দলীয় কর্মী দাবি করে ধৈর্য ধরার আহ্বান জামাতে। আইনজীবী নিহতের ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার। বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আসিফ মাহমুদের, চিন্ময়কে গ্রেপ্তারে ভারতের উদ্বেগ। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেছেন তারেক রহমান। পতিত স্বৈরাচার আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অভিযোগ মির্জা ফখরুলের। সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির। আগামী সপ্তাহে সারা দেশে জরিপ সংস্কার কমিশনের। গণহত্যাকারী দলের ভোটে অংশগ্রহণ ঠেকানোর দাবি শিক্ষার্থীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মঙ্গলবার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণে আটকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় তার অনুসারীরা। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত সহ আশপাশের এলাকা। চিন্ময় দাসের অনুসারীরা কুপিয়ে হত্যা করেছে সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফকে। আহত হয় পুলিশ সহ কয়েকজন। প্রতিবাদে আজ চট্টগ্রামে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সোমবার গ্রেফতার করা হয় ইসকনের বহিষ্কৃত নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। আদালত জামিন নামঞ্জুর করার পর চিন্ময়ের অনুসারীদের তাণ্ডবে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত ভবন ও এর আশপাশের এলাকা। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়। জামিনের বিষয়টা নিয়ে আমরা সংক্ষুব্ধ, আদার সিদ্ধান্তগুলোতে আমরা সন্তুষ্ট। ডিভিশনের বিষয়ে সন্তুষ্ট, শুধু জামিনের বিষয়টাতে আমরা সংক্ষুব্ধ। সেই ব্যাপারে আমরা উচ্চ আদালতে যাব। এরপরই তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় চিন্ময় অনুসারীরা। দীর্ঘ 2 ঘন্টা আদালত ভবনের সামনে প্রিজন ভ্যান আটকে রাখার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের সরে যেতে বললে তারা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়। সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালতের সামনের সড়কেও। চিন্ময় অনুসারীরা মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করে এবং বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এটাকে আইনিভাবে মোকাবেলা করার জন্য সুযোগ দিছে। এটা আইনিভাবে সমাধান করুক। কেন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে উস্কানিমূলক একটা ক্রিয়া করবে? জোরপূর্বক দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই হামলাগুলো করেছে। আমার গাড়ি থেকে শুরু করে পিছিয়ে অনেক গাড়িগুলা একদম মুহূর্তের ভিতর ফাট করে ভাঙিয়ে লাগছে। যাওয়ার সময় ওনারা যখন পুলিশরা যখন তাড়া করছে, সবগুলা ওরা নামার সময় ভাঙিয়ে ফেলছে। চিন্ময় অনুসারীদের প্রতিহত করতে রাস্তায় নামে সাধারণ ছাত্র জনতা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্র জনতার সাথেও থেমে থেমে সংঘর্ষে জড়ায় তারা। কেবল সংঘর্ষই নয়, তাদের হামলায় শেষমেশ এক আইনজীবীর প্রাণহানিও ঘটে। আহত হয় আরও কয়েকজন। পুলিশ শেষ পর্যন্ত 5 ঘন্টা পরে বাধ্য থেকে সত্যমঙ্গে নিয়ে যাওয়ার পথে ওরা কোর্ট বিল্ডিং এ আইনজীবীদের চেম্বার ভাঙচুর করছে। যে গাড়িগুলো পাইছে সব গাড়ি ভাঙচুর করছে। আমার ভাই আলিফকে সাইফুল ইসলাম হত্যা করেছে, জবাই করা। এটার জন্য সমগ্র হিন্দু ইসকন দায়ী। আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থানে ছিলাম। ওখান থেকে আমাদের আলিফ ভাই রাস্তার পূর্ব পাশে ছিল। রাস্তার পূর্ব পাশ থেকে ইসকনের কিছু সন্ত্রাসী বাহিনী তাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে রঙ্গম টাওয়ারের পরে এই দেখেন এই রাস্তার মধ্যে তাকে একদম ফেলে পিছনে মাথার পিছনে একদম সম্পূর্ণ তেতলা করে ফেলে। সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার সময় শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিবি। জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত 31 অক্টোবর চিন্ময় দাস সহ 19 জনকে আসামি করে এক ব্যক্তি চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নিহত আইনজীবীকে দলীয় সহকর্মী হিসেবে উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, চট্টগ্রাম মহানগরে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তার। ওই গোষ্ঠীর অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে বলে আশা প্রকাশ করা হয়। এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জামাতের আমির। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বানও জানান শফিকুর রহমান।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের ব্যানারে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে রাজু ভাস্কর্যে জড়ো হয়ে তারা দাবি করেন, চট্টগ্রামের এ ঘটনা সরাসরি অন্তর্বর্তী সরকারের উপর সন্ত্রাসীদের চ্যালেঞ্জ। বক্তারা বলেন, দেশে সাম্প্রদায়িক শক্তি বিনষ্টের ষড়যন্ত্র চলছে। 24 ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনলে সচিবালয় ঘেরাও সহ কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। পরে মশাল মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ও শাহবাগ ঘুরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে তারা গায়েবানা জানাজার নামাজ আদায় করে। বন্দরনগরী চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে এই হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সেই সাথে অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন। আইন প্রয়োগকারী সকল সংস্থাকে বন্দরনগরী চট্টগ্রাম সহ আশপাশের ঝুঁকিপূর্ণ সব এলাকার নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন তিনি। যে কোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইসকনের ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, এ ঘটনায় অনেকের ইন্ধন থাকতে পারে, যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদেরও ইন্ধন থাকতে পারে। এইটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে, এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিচ্ছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। এখানে অনেক ভুয়া মামলা হয়েছে। এই ভুয়া মামলার জন্য যেন এই ভুয়া মামলায় হয়ে যেন কেউ মানে নিরপরাধ যেন কোনো রকমের কোনো রকম হয়রানি না হয়, এই ব্যবস্থা আমরা নিচ্ছি। এই জন্য আমরা গত আইন শৃঙ্খলা কমিটির একটা আলোচনা হয়েছে, আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব এবং এই লিগ্যাল এইড একজন অফিসার এরকম মিললে আমরা একটা কমিটি করে দিব। এদিকে বিশৃঙ্খলার চেষ্টা করা হলে যত প্রভাবশালী হোক ছাড় পাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার রংপুরের পীরগাছা শাওলা ইউনিয়নের কাউনিয়ায় উপজেলা পরিষদ মাঠে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের কেউ উস্কে দিচ্ছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এবং এক্ষেত্রে এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিটি শেয়ার করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিবৃতিতে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার বিষয়টি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, দুর্ভাগ্যের বিষয় হল এসব হামলার পেছনে যারা জড়িত তাদের বড় অংশকেই বাদ দিয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট আর দেবতার অবমাননা ও মন্দিরে চুরি ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে। হিন্দু সম্প্রদায় সহ সব সংখ্যালঘুর সমাবেশ ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা সহ তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে যে কোনো মূল্যে গণতান্ত্রিক ধারাবাহিকতা চালু রাখতে হবে।
মঙ্গলবার সিলেটে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেন। শিল্পকলা আয়োজিত কর্মশালায় তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, তবে তার লেজ রয়ে গেছে। গত দুদিনে রাজধানীতে ঘটে যাওয়া নানা কর্মকাণ্ডের উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন তিনি। দেশে যদি গণতন্ত্র থাকে, যে কোনো মূল্যে যদি আমরা গণতন্ত্রকে রাখতে পারি, তাহলে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে। অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ জবাবদিহিতা তৈরি করতে হবে, এবং আমাদেরকে সেই জবাবদিহিতা তৈরি করতে হবে। সরকারকে, যারা নির্বাচিত হিসাবে সরকারের দায়িত্বে থাকবে, তাদেরকে আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে তারা যাতে জনগণকে ভয় পায়, যাতে তাদের মাথার মধ্যে থাকে যে হ্যাঁ, কাল বাদে পরশু আমাকে জনগণের সামনে যেতে হবে, জবাব দিতে হবে জনগণকে। তখনই কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে সঠিক পথে চলা শুরু করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক দুর্ভাগ্যজনক কাজ শুরু হয়েছে, সংবাদপত্রের ওপর আঘাত। কিছু হটকারী এতে উস্কানি দিচ্ছে উল্লেখ করে এই আত্মহননের পথ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। সবাইকে ধৈর্য ধরার আহ্বানের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার কথাও বলেন বিএনপি মহাসচিব। আহমেদ সরোয়ারের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। জয়নাল আবেদিনের লেখা তারেক রহমান, পলিটিক্স অ্যান্ড পলিসিজ, কন্টেম্পোরারি বাংলাদেশ। এই বইয়ের উপর আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, বিএনপিও সংস্কার চায়, তবে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। গণ অভ্যুত্থান ব্যর্থ হলে আবারও অন্ধকারে ফিরে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি। দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে, যেটা হচ্ছে সংবাদপত্রের উপরে আঘাত, স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে আঘাত, যার জন্য আমরা সব সময় সংগ্রাম করেছি, লড়াই করেছি। কিছু সংখ্যক হটকারী, কিছু সংখ্যক উস্কানিদাতা, তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করার চেষ্টা করছেন, ধ্বংস করার চেষ্টা করছেন, যেটা কোনো মতেই কোনো সচেতন মানুষের, দেশপ্রেমিক মানুষের মেনে নেওয়া উচিত নয়। আমি অনুরোধ জানাবো সকল সংশ্লিষ্ট সকলকে অনুগ্রহ করে এই ভয়াবহ আত্মহননের কাছ থেকে সরে আসুন। বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান তার পরিবারের পতাকা বহন করে চলছেন। তার উপর নিদারুণ মানসিক ও শারীরিক নির্যাতন হয়েছে, তারপরে তিনি থেমে থাকেননি, দায়িত্ব নিয়েছেন দলের। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছে, একটু উদ্বিগ্ন হচ্ছে, এগুলো কি হচ্ছে। আসলে আপনাদের বুঝতে হবে, আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন জানি না আমরা সহনশীলতার অভাব হয়ে গেছে। একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে। বইয়ের ওপর আলোচনায় বিশিষ্টজনেরা বলেন, এর আগে সরকার জিয়াউর রহমান ও তার পরিবারকে বিকৃতভাবে উপস্থাপন করেছে, যদিও তাতে কাজ হয়নি। এত বড় একটি বিপ্লব হয়েছে, আর বিপ্লব অনেক পর পর আসে। আমাদের ঘরানা থেকে কতটি পুস্তক রচনা হয়েছে, সেই অভিযোগ আমাদের বিরুদ্ধেই যাবে। কয়টা নাটকে এই জাতীয়তাবাদ, সার্বভৌমত্বের বিষয়টিকে প্রাধান্য দিয়ে করেছি আমরা। ওয়াই তারেক ইজ পপুলার, এই কথাটা আমরা প্রত্যেকটা জায়গাতে বলি, সবাই বলি, কিন্তু বুঝে না। সবাই বুঝেও না বোঝার ভান করে, বুঝে না শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তার প্রতিপক্ষ দুর্বিনীত, অশালীন, অমার্জিত, অসভ্য, অত্যাচারী স্বৈরশাসককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। কিছু পত্রিকা এবং কিছু অতিথি এবং অনেকেই এই পালিয়ে যাওয়ার শব্দটি এখনো ব্যবহার করতে চান না। তারা বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন। এত লজ্জা কেন সত্য কথাটা বলতে? তারেক রহমানের মাঝে যে অসাধারণ সাংগঠনিক ক্ষমতা আছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানই তার প্রমাণ বলে বক্তব্য উল্লেখ করেন আলোচকরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাচন ও তফসিল সহ সংবিধানের মোট ৬২ জায়গায় সংশোধন সংযোজনের প্রস্তাব দিয়েছে বিএনপি। ভবিষ্যতে যাতে একনায়কতন্ত্র কায়েম হতে না পারে সে বিষয়টি গুরুত্ব দিয়ে সংবিধান সংস্কার কমিশনের কাছে দলটি প্রস্তাবনা জমা দিয়েছে। কমিশন প্রধান আলী রিয়াজ জানান, আগামী সপ্তাহ থেকে সারা দেশে সাধারণ মানুষের মতামত নিতে জরিপ চালাবেন তারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান।
সংবিধান সংস্কার কমিশনের কাছে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেয়া হয়েছে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, গণভোট, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি সহ সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত মোট ৬২ জায়গায় সংশোধন সংযোজন প্রস্তাব করা হয়েছে। যেসব প্রস্তাবে ক্ষমতার ভারসাম্য রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফোয়ারের সৃষ্টি না হয়, এখন আয়কতন্ত্রের সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখেই আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। যেমন আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দল ছাড়াও সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন তারা। সব শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেই সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করবে বলে জানান তিনি। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আরও কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলবো এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে। এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব, সেটা হচ্ছে একটা জরিপ, সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব, যাতে করে সমস্ত ধরনের মানুষের মতগুলো আমরা পাই। ধরুন নগর এলাকার, গ্রাম এলাকার, বয়স্ক, তরুণ, সকলে। তো এটাই হচ্ছে আমাদের কাজের অগ্রগতি হচ্ছে, আমরা আশাবাদী। বিএনপি ছাড়াও অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাব দেওয়া হয়েছে। সাধারণ মানুষও অনলাইনের মাধ্যমে তাদের মতামত দিয়েছেন। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বহুজাতিক কোম্পানিগুলোকে সরকারের সাথে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বহুজাতিক কোম্পানিগুলোর প্রধানদের সাথে বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশে অপারেশনে থাকা বহুজাতিক কোম্পানিগুলোকে সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের ব্র্যান্ডিং ও ব্যবসার সুযোগ তুলে ধরতে হবে। দেশে বিনিয়োগ বাড়াতেও একসাথে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লতিফ সিদ্দিকী সহ বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বহুজাতিক কোম্পানির প্রধানরা ব্যবসার পরিবেশ উন্নত করার পাশাপাশি কর ব্যবস্থা সহজীকরণ ও ওয়ান স্টপ সার্ভিস চালুর পরামর্শ দেন। গণহত্যায় জড়িত দল যেন ভোটে অংশ নিতে না পারে, নির্বাচন সংস্কার কমিশনের কাছে সেই দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো সহ একগুচ্ছ প্রস্তাবনাও তুলে ধরা হয়। প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। এস.এম. ফয়েজের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় সভায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম শর্ত নির্বাচন সংস্কার প্রস্তাব যেন জনবান্ধব হয়, এমন দাবি শিক্ষার্থীদের। আগামী নির্বাচনটা আসলে নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয় এবং বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়। আমরা যারা তরুণরা আছি, আমাদের সবসময় আসলে জাগরুক থাকতে হবে, আমাদের দেশের জন্য ভাবতে হবে এবং কোনো শক্তি যাতে আমাদের তরুণদের বিচ্ছিন্ন করতে না পারে। আমার সন্তান সেই আবার পরবর্তী স্টেক হোল্ডার হবে, এমন না হয়ে তাদের কাউন্সিল হবে, কাউন্সিলের মাধ্যমে যে বেশি ভোট, পরিবারতন্ত্র যাতে না থাকে। এই ধরনের একটা নীতিমালা করা যায় কিনা যে কোনো অবস্থাতেই ইন্টারনেট যেন নির্বাচনকালীন সময়ে বন্ধ না হয়। নির্বাচন কমিশনে যারা দায়িত্ব থাকবে তারা বলবে যে আপনি যে দলেরই হন আপনি কারচুপি করতে পারবেন না, এই ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়া লাগবে। দেশে নির্বাচন হলে নেক্সট সেটা স্বৈরাচার এবং গণহত্যাকারী দোসররা অংশ নিতে পারবে কিনা এবং সেটা কতটা যৌক্তিক হবে। এই যে বিগত নির্বাচনে দেখেছি যে আমি আর জামির যে নির্বাচন, ওইখানে যদি না ভোটের বিধান থাকতো আমার মনে হয় যে আমি আর জামি মিলে 10 ভাগ ভোট পেত, 90 ভাগ পেত না ভোট। সংস্কার না করে যদি আপনারা নির্বাচনের দিকে আগাইতে চান, সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ দিব যে আপনাদের নির্বাচন কমিশন আমরা কিন্তু ভেঙে দিব। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আবার যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় না আসে সেজন্য সংস্কার প্রয়োজন। আমরা এদের আত্মত্যাগ বিচার দিতে দেব না।
এবং আমি আমার সহকর্মীদের পক্ষ থেকে সে অঙ্গীকার করছি আমরা বিচারিত দেব না। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আমাদের কাজটা করব, যাতে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রচলন করতে পারি এবং তোমরা আমাদের ভবিষ্যৎ বংশধর জন্য দুধে ভাতে থাকে। গণতন্ত্র শক্তিশালী করতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। আপনাদের মতামত, জনগণের মতামত সবকিছু নিয়ে এটাকে এক ধরনের চিন্তা ভাবনা করে আমরা একটা সিস্টেমের কথা বলবো, কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করব না। বাস্তবায়ন করবেন নির্বাচন কমিশন এবং সরকার। সেজন্য আপনাদের এই আলোচনা, এই ইন্টারেস্ট, এটা অব্যাহত রাখতে হবে। এদিকে কর্মদিবসের দ্বিতীয় দিনে সিইসির সঙ্গে বৈঠক করেছেন 4 নির্বাচন কমিশনার। বৈঠকে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের জন্য করণীয় নির্ধারণ সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে নবনিযুক্ত সিইসিকে শুভেচ্ছা জানান নির্বাচন কমিশনের কর্মচারীরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চায় সরকার, সে কারণেই সংস্কার কমিশন গঠন করা হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ একটু সময় সাপেক্ষ হলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এ সময় তিনি দেশে স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দল ও জনগণের সহায়তা প্রত্যাশা করেন। নাহিদ আরও বলেন, পুলিশ যেন আগের মতো না হয়, সেজন্য এই বাহিনীকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। সোমবার যাত্রাবাড়িতে সংঘর্ষের ঘটনায় কোনো শিক্ষার্থী নিহত না হলেও তা নিয়ে বিগত সরকারের ছাত্র সংগঠন অস্থিরতা তৈরির উদ্দেশ্যে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় ল অ্যান্ড অর্ডারের যে পরিস্থিতি হয়েছে তা সরকার দেখবে এবং যথাযথ ভূমিকা পালন করবে বলেও তথ্য উপদেষ্টা উল্লেখ করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি পিটুনিতে রাস্তায় মস্তিষ্ক বেরিয়ে আসা হাসানকে থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার। মঙ্গলবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডের বেস্থানি হাসপাতালে নেওয়া হয়েছে। সরকার হাসানের চিকিৎসার পুরো খরচ বহন করবে। আহত হাসান একজন ইয়াতিম। বাবা মারা গেছেন বেশ আগেই। পড়াশোনা করানোর মতো কেউ ছিল না। সংসারের বাড়তি আয়ের জন্য চট্টগ্রামের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কাজ শিখত হাসান। ছাত্র আন্দোলনে বন্ধুদের সাথে রাজপথে নামেন। 4 আগস্ট সকাল 10টায় চট্টগ্রামের নিউ মার্কেট থেকে আন্দোলন শুরু হলে টাইগার পাস মোড়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা ধাওয়া দিলে পালানোর সময় গুলিতে হাসান মাটিতে পড়ে যায়। পরে তাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা হকি স্টিক দিয়ে পেটায়। সেখান থেকে হাসানের বন্ধু জাকির তাকে উদ্ধার করে। হাসানের ব্রেনের কিছু অংশ রাস্তায় পড়ে যায়। হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজে আইসিইউতে ভর্তি করানো হয়। 5 আগস্ট সেখানে তার অপারেশন হয়। তবে অবস্থার উন্নতি না হলে 3 সেপ্টেম্বর ঢাকা সিএমএইচে আনা হয়। হাসানের আরও উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার থাইল্যান্ড পাঠায় সরকার। নারী ক্রিকেট। আইসিসি উইমেন চ্যাম্পিয়নশিপে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল 10টায় শুরু হবে প্রথম ম্যাচটি। ব্যাটিংয়ে সমস্যা দূর করে প্রথম ম্যাচ থেকেই ভালো পারফরমেন্স প্রদর্শনের প্রত্যাশা স্বাগতিক দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। মানিক মাহমুদের রিপোর্ট। 2025 সালের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য নারী ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে অগ্নিপরীক্ষা বাংলাদেশ দলের সামনে। আইসিসি ওমেন ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের হোম সিরিজের পর আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে আরও 3 ম্যাচ জিতলে সরাসরি বিশ্বকাপের টিকিট মিলবে জ্যোতিদের। অন্যথায় খেলতে হবে বাছাই পর্ব। র্যাঙ্কিং এবং হোম কন্ডিশনে এগিয়ে স্বাগতিকরাই, কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাটিংটা আশানুরূপ হচ্ছে না টাইগ্রেসদের। তাই প্রত্যাশার চাপ ও সফরকারীদের প্রতিটি ম্যাচে হারানোর চ্যালেঞ্জ কিছুটা কঠিনই। সর্বশেষ গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। প্রায় 8 মাস পর মাঠে নামছে 50 ওভারের ম্যাচে। ব্যাটিংয়ে সুপ্তা, পিঙ্কি, মুর্শেদের উপর আস্থা রাখছেন টাইগ্রেস অধিনায়ক। ব্যাটিং ভিজিবল প্রবলেম, এটা দেখেন অনেক সময় হয় কি যে আমরা টপ অর্ডারে রান করতেছি না, একটা ভালো স্টার্ট না পেলে মাঝখানে যে সেটা সেটেল ডাউন হচ্ছে না। এবং ক্রিকেট এখন মডার্ন ক্রিকেটে আসলে কখনোই কাভার করার কোনো চান্স থাকে না। অপোনেন্টকে আসলে লাইটলি নেওয়ার কোনো
কোনো অবকাশ নেই আমাদের। আর কারণ হচ্ছে যেহেতু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই সিরিজটা, বিকজ অফ উই হ্যাভ টু গ্র্যাব 6 পয়েন্টস। সো ওই দিক থেকে প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক ভ্যালিড, এবং আমরা ট্রাই করবো যেন আমরা সেইভাবেই ডমিনেট করে ক্রিকেটটা যেন খেলতে পারি। কারণ যখন আমরা আয়ারল্যান্ডের মধ্যে, যেহেতু ওরা আমাদের থেকেও র্যাঙ্কে নিচে, যদি আমরা তাদেরকে যদি ডমিনেট করে না খেলতে পারি, তাহলে আমরা বড় টিমের এগেন্সটে কীভাবে চোখে চোখ রেখে লড়াই করবো। নিজেদের মাটিতে কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে 3টি ওয়ানডে খেলেছে আয়ারল্যান্ড, জিতেছে একটিতে। প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে বাংলাদেশে। নতুন কন্ডিশনে নতুন চ্যালেঞ্জে স্বাগতিকদের সমীহ করলেও ওয়ানডে সিরিজে অপরাজিত থাকার বিশ্বাস অধিনায়ক গ্যাবি হলিস-লুইসের। বাংলাদেশ ভালো দল, তাদের বিপক্ষে বিভিন্ন সময়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেছি আমরা। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া সাফল্য আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এই সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটি ম্যাচ জিততে প্রস্তুত আমরা। নারী ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে 6 ওয়ানডের পরিসংখ্যানে 3টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে একটিতে। ফল হয়নি বাকি দুটির। মিরপুরে ওয়ানডে সিরিজের পর সিলেটে হবে 2 দলের 3 ম্যাচের টি20 সিরিজ। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে চিন্ময় অনুসারীদের তাণ্ডব, আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা, দলীয় কর্মী দাবি করে ধৈর্য ধরার আহ্বান জামায়াতের। আইনজীবী নিহতের ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার, বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আসিফ মাহমুদের, চিন্ময়কে গ্রেপ্তারে ভারতের উদ্বেগ। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেছেন তারেক রহমান। পতিত স্বৈরাচার আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অভিযোগ মির্জা ফখরুলের। সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির, আগামী সপ্তাহে সারা দেশে জরিপ সংস্কার কমিশনের। গণহত্যাকারী দলের ভোটে অংশগ্রহণ ঠেকানোর দাবি শিক্ষার্থীদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টা, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।